আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। 24 ঘন্টার মধ্যে গুম খুনে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করার দাবি মায়ের ডাকের। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবে না বিএনপি, 3 দিনের কর্মসূচি ঘোষণা। আরো জানিয়ে দিব 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চাইলেন জয়। এদিকে হাসিনার সৌদিতে আশ্রয় চাওয়া নিয়ে যা বললেন সৌদির রাষ্ট্রদূত। এবং জানিয়ে দিব পুলিশের সাজোয়া যান থেকে একজন জীবন্ত মানুষকে এভাবে কোনো মানুষ ফেলে দিতে পারে না। সর্বশেষ জানিয়ে দিব এখনো সব জায়গাতেই আওয়ামী পেতাত্তারা বসে আছে, মানববন্ধনে আমিনুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। 24 ঘন্টার মধ্যে গুম খুনে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি মায়ের ডাকের। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে গত 11 বছরে যারা গুম খুনে জড়িত ছিলেন 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে। আগের দিন মায়ের ডাকের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে নিজেদের দাবির কথা জানায়। মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম মানববন্ধনে বলেন, প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন তারা এ সরকারকে 24 ঘন্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা তাকে বলেছেন তাদের যেন আবারও রাস্তায় দাঁড়াতে না হয়। গুম খুনের ঘটনায় জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তার করে জবানবন্দি গ্রহণের দাবি জানিয়েছে মায়ের ডাক। গুমের শিকার রাজধানীর বংশাল থানা ছাত্র দলের সভাপতি পারভেজ হোসেনের স্ত্রী ফারজানা আক্তার বলেন, যারা গুম করেছেন তারা যেন কেউ দেশ ছেড়ে পালাতে না পারেন। যত আয়নাঘর আছে সব ভেঙে একটি আয়নাঘর হবে যেখানে শেখ হাসিনাকে রাখা হবে। উনি বুঝুক আয়নাঘর কাকে বলে। এটা মায়ের ডাকের দাবি, যারা তার সঙ্গে জড়িত তাদেরও শাস্তি হোক। আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবে না বিএনপি, 3 দিনের কর্মসূচি। বিরতির পর টানা 3 দিনের কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পতনের 2 দিনের পর 7 আগস্ট ঢাকায় সমাবেশ করেছিল দলটি। এবার কর্মসূচি দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলও। শেখ হাসিনা কর্তৃক গণহত্যার বিচার এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে 3 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ বুধবার থেকে শুরু হওয়া কর্মসূচি সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে পালিত হবে। কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচি পালনে আওয়ামী লীগের কেউ বাধা দিলে শক্তভাবে প্রতিহত করবেন বিএনপির নেতাকর্মীরা। এক্ষেত্রে দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবেন না। সম্প্রতি বিএনপি দায়িত্বশীল পর্যায়ের নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে ছাত্র জনতার তুমুল বিক্ষোভ এবং আন্তর্জাতিক প্রবল চাপে জাতিকে অন্ধকারে রেখেই 5 আগস্ট গোপনে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এজন্য সন্তোষ প্রকাশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক সহ সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় বিএনপি। এরপর 7 আগস্ট ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। অদ্ভুত পরিস্থিতিতে 8 আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করে বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, 16 থেকে 17 বছর ভয়ের রাজত্বে ছিলাম, আমাদের অনেক সাথী বন্ধু শহীদ হয়েছেন। দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা জানি চক্রান্তকারীরা কারা, দেশের সবাই তাদের চেনেন। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনা সহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে বিএনপি ও অন্য সংগঠনগুলো সর্বাত্মকভাবে সারা দেশে কর্মসূচি পালনে রাজপথে থাকবে। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা কালবেলাকে জানান, 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এসেই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে আওয়ামী লীগ। মূলত 2006 সালে বিএনপি ক্ষমতাহীন হলে বিরোধী মতের উপর নির্যাতনের মাত্রা বাড়তে
থাকে। বাধ্য হয়ে বিএনপির অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অনেকের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে নির্যাতন শুরু হয়। এরপর থেকেই বাসা বাড়িতে থাকতে পারেননি দলটির হাজার হাজার নেতাকর্মী। এভাবে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। ফলে বিপুল জনসমর্থন থাকার পরেও পুলিশ এবং আওয়ামী লীগের যৌথ আক্রমণে দীর্ঘ 16 বছর ধরে রাজনীতিতে কণ্ঠাসা হয়ে পড়ে বিএনপি। 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চাইলেন জয়। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে এক এক রকম বক্তব্য দিয়ে আসছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। জয় কয়েকবার দাবি করেছেন যে তার মা শেখ হাসিনা পদত্যাগ করেননি। এবার বলেছেন আগামী 3 মাস তথা 90 দিনের মধ্যে নতুন নির্বাচন চান। এজন্য ভারতের পদক্ষেপ আশা করছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। গত 15 বছরের শাসনামলে আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত। তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনের পরও আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন দেয় ভারত। দিল্লি ঢাকার রাজনীতিতে এটা ওপেন সিক্রেট। ক্ষমতা হারিয়ে এখন সজীব ওয়াজেদ জয়ের আশা বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে পদক্ষেপ নেবে ভারত সরকার। বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয় বলেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল। ওর সৎ বাবার ক্ষমতার জোরে এখন বাংলাদেশে আবারও ক্ষমতায় ফিরতে যাচ্ছেন। আমার কাছে এমনই মনে হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতা নিহত এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্রুত তার রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। সোমবার কারফিউ ভেঙে ঢাকায় রাস্তায় জনতার ঢল নামে। উদ্ভূত পরিস্থিতিতে মা শেখ হাসিনাকে দেশ ছেড়ে বেরিয়ে যেতে বলেন সজীব ওয়াজেদ জয়। ওই দিনের পরিস্থিতি নিয়ে জয় আরো বলেন, মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেবেন। তিনি বিবৃতির খসড়া তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। সবকিছু পরিকল্পিত ছিল। তিনি যখন রেকর্ডিং শুরু করতে যান তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, ম্যাম সময় নেই, আমাদের এখন যেতে হবে। বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমান ঘাঁটির মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল, কিন্তু তিনি যেতে চাননি। তখনই আমার খালা শেখ রেহানা আমাকে ডাকলেন। আমি মাকে বোঝালাম যে তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে। যদি এই জনতা তোমাকে খুঁজে পায়, কোথাও ধরে ফেলে এবং সেখানে গুলি চলে, তাহলে অনেক মানুষ মারা যাবে। হয় তোমাকে এই হত্যার জন্য দায়ী দেবে, কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে। তাই সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া, এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি। হাসিনার সৌদিতে আশ্রয় চাওয়া নিয়ে যা বললেন সৌদি রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় চেয়ে কাজ না হওয়ায় উভয় সংকটে পড়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে ভারতে আশ্রয় নিলেও কতদিন সেখানে থাকা যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা করেছেন হাসিনা। তবে বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহাইলান বলেছেন, সৌদিতে হাসিনার আশ্রয় চাওয়া সম্পর্কে অবগত নন তিনি। শেখ হাসিনা সৌদিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এরকম কিছু আমি শুনিনি। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ। কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তৃতীয় কোনো দেশে না যাওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিভিন্ন গণমাধ্যমের খবর, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের আশ্রয়ের আবেদন করে কাজ হয়নি হাসিনার, তাই তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। এতে ভারত সরকারও সহায়তা করছে। হাসিনার পরবর্তী পরিকল্পনা কি তা তিনি ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশের সাজোয়া যান থেকে একজন জীবন্ত মানুষকে এভাবে কোনো মানুষ ফেলে দিতে পারে না। পুলিশের একটি সাজোয়া যানের ওপর থেকে একজনকে টেনে নিচে ফেলা হলো। তিনি সাজোয়া যানের চাকার কাছে সড়কে পড়ে থাকেন। এরপর পুলিশের এক সদস্য সাজোয়া যান থেকে নিচে নামেন, এক হাত ধরে তাকে টেনে আরেকটু দূরে সড়কে ফেলে রাখেন। এখানেই শেষ নয়, পরে কয়েকজন পুলিশ মিলে তাকে টেনে সড়ক বিভাজকের ওপর দিয়ে ঠেলে অপর পাশে ফেলে দেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে গত 18 জুলাই ঘটনাটি ঘটে। যাকে ফেলে দেওয়া হয় তার নাম শেখ আসহাবুল ইয়ামিন। তিনি রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের 4th বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন MISTর ওসমানী হলে। বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়। তাকে পরিবারের সদস্য ও বন্ধুরা ইয়ামিন নামেই ডাকতেন। গতকাল মঙ্গলবার সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকার বাসায় বসে কথা হয় ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, একজন জীবন্ত মানুষকে এভাবে কোনো মানুষ নিচে ফেলে দিতে পারে না। আমি কারো কাছে বিচার চাই না, জিডি করিনি, যে ছেলের লাশের পোস্টমর্টেম করাইনি, শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছি। সবাই দোয়া করবেন আমরা যেন ধৈর্য ধরতে পারি। ইয়ামিনকে এভাবে ফেলে দেওয়ার ভিডিও তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মহিউদ্দিন ভিডিওটি দেখেন ঘটনার 2 দিন পরে। অবশ্য বর্তমানে ফেসবুকে ভিডিওটি দেখা যাচ্ছে না, তবে অনেকেই ভিডিওটি ডাউনলোড করে রেখেছেন। মহিউদ্দিন বলেন, তার ছেলে ইয়ামিন মারা যাওয়ার পর তাকে নিয়ে ফেসবুকে এক একজন এক একভাবে মন গড়া কথা বলছেন। তিনি চান তার ছেলে সম্পর্কে সবাই সঠিক তথ্য জানুক। ইয়ামিনের জন্ম 2001 সালের 12 ডিসেম্বর। তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC ও HSC পাশ করেন। এই 2 পরীক্ষা সহ বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াডে পাওয়া সনদ ও বিভিন্ন কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন ইয়ামিন। বাবা মহিউদ্দিন ছেলের এক একটা সনদ দেখাচ্ছিলেন আর স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন। ইয়ামিনের মা নাসরিন সুলতানা, তিনি গৃহিণী। বোন শেখ আসহাবুল জান্নাত, তিনি পড়ছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মা ও বোন ইয়ামিনকে নিয়ে কোনো কথা বলতে চাইলেন না। সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায় ইয়ামিনকে কবর দেওয়া হয়েছে। তার কবরে একটি তুলসী গাছ ও একটি ফুলের চারা লাগিয়েছেন মা নাসরিন সুলতানা। এখনো সব জায়গাতেই আওয়ামী প্রেতাত্মারা বসে আছে, বলছে মানববন্ধনে আমিনুল। ক্রীড়া অঙ্গনকে অবিলম্বে দলীয়করণ মুক্ত করার দাবি উঠেছে। আর এই দাবিতে আজ পল্টন জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করেছেন গত 15 বছরের ক্রীড়া ফেডারেশনের বঞ্চিতরা। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিএনপি ভাবাপন্ন সংগঠককেই বেশি ছিলেন। অনেক মুখী এসেছেন যারা ক্রীড়াঙ্গনে অচেনা, আবার কিছু মুখ দেখা গেছে যারা শেখ হাসিনা সরকারের সময়ও ক্রীড়া ফেডারেশনে ছিলেন। এখন ঝোপ বুঝে বিরোধী পক্ষে যোগ দিয়ে ক্রীড়াঙ্গনে সংস্কারের দাবি তুলেছেন। মানববন্ধনে অগ্রণী 3টি মুখ বিএনপির কেন্দ্রীয় নেতা ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তাদের উপস্থিতিতে মানববন্ধনের মূল সুর ছিল ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনে থাকা কমিটি ভেঙে অন্তর্বর্তীকালীন কমিটি করতে হবে। সেখানে ঠাঁই হবে বঞ্চিত নিবেদিত প্রাণ সংগঠকদের। আব্দুস সালাম তেমনটাই বলেছেন। আওয়ামী লীগ ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করার কারণে প্রতিটি জায়গায় তারা ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে অনতিবিলম্বে তাদের চলে যেতে হবে। সরকারের কাছে বলবো, এদের বিদায় করুন। এদের আর কোনোভাবে ক্ষমতায় রাখা যাবে না। আহ্বায়ক কমিটির মাধ্যমে পরবর্তীকালে নির্বাচন করতে হবে।